আসসালামু আলাইকুম। শুরু করছি সঙ্গীর প্রণয়াশক্তি পর্ব ১৯। লিখেছেন সুরাইয়া রাফা। দিন পাল্টায়, রং বদলায় অস্থির মন, হাতের মুঠোয় ফেরারি সময় শুধু শিহরণ, ছায়াপথ ধরে হাতছানি কার সেই পিছুটান, তার কথা মনে পড়ে, তার কথা মনে পড়ে। গাড়ির প্লেলিস্টে বাজতে থাকা চমকপ্রদ লাইনগুলো শেষ হতে না হতেই সহসা থেমে গেল ব্ল্যাক মার্সিডিজ গাড়িটা। জানালার কাচ নামিয়ে সেই তখন থেকে নিকোটিনের ধোঁয়া উড়াচ্ছে কৃত্তিক, যার দরুন গাড়িটা থেমে যাওয়ার সত্ত্বেও প্রত্যয়কে আগ বাড়িয়ে আর কিছু প্রশ্ন করল না ও, বরং মসৃণ চামড়া দিয়ে তৈরি প্রশস্ত গতিতে পা তুলে বসি দু ঠোঁটের ফাঁক দিয়ে ধোয়ার কুণ্ডলি ছেড়ে অন্য হাতে ফোন তুলে কল লাগালো ব্ল্যাক হার্ট ইমোজি দিয়ে সেভ করা একটা নাম্বারে। কৃত্তিক কলে ব্যস্ত এই সুযোগে গাড়ি থেকে সহসা নেমে গেল প্রত্যয়। আজ ১৩ দিনের মাথায় লস অ্যাঞ্জেলস থেকে সান ফ্রান্সিসকো ফিরেছে ওরা। কৃত্তিকের মা বড় পর্দার সাবেক তারকা, সেই হিসেবে অনেক বেশি দায়-দায়িত্ব আর ফর্মালিটিস ছিল সেখানে। এছাড়া বেশ কিছু ইন্টারভিউ তো ছিলই। কিয়ারা রোজিওর দ্বিতীয় ঘরের সন্তান রয়েছে ঠিকই, তবে সে একা হাতে সকল দায়িত্ব সামলানোর মতো ততটাও বড় নয়। একসাথে অনেকগুলো ধকলের ফলস্বরূপ পরিস্থিতিটাই বদলে গিয়েছিল তখন। অগত্যায় ইচ্ছে না থাকা সত্ত্বেও থেকে যেতে হয়েছিল কৃত্তিককে। আর আজ কাঁধে জমে থাকা মাতৃত্বের শেষ দায়িত্বটুকু অবসান ঘটিয়ে সান ফ্রান্সিসকো ফিরে সবার আগে অরুকে নেওয়ার উদ্দেশ্যে ওদের ভবনের সামনে এসে গাড়ি থামাতে নির্দেশ করে কৃত্তিক। প্রত্যয় নিজেও অবশ্য মনে মনে এটাই চেয়েছিল, কারণ ও নিজেও তো অনুকে দেখে না বহুদিন। কৃত্তিক আর অরুকে নিয়ে সেই যে রাগারাগি হলো, তারপর প্রতিদিন ফোনে কথা হলেও মায়ের ভয়ে ততস্থ অনু সামনাসামনি দেখা করার সাহস করে উঠতে পারেনি আর। তাছাড়া গত ১৩ দিন ধরে তো ফোনের যোগাযোগটুকুও পুরোদমে বন্ধ। ওই জন্যই তো বহুদিনের দূরত্বে প্রত্যয়ের হৃদয়টাও যে পড়ছে খুব। দিনের আলোকে পায়ে মরিয়ে সন্ধ্যা নেমেছে। এই তো কিছুক্ষণ হলো। পশ্চিম আকাশে এখনো সূর্যের সোনালি আবিরের ছটা। গোধূলি সন্ধ্যার তীব্র হাওয়া দিচ্ছে প্রকৃতি, যার দরুন ভাবনার পাশে টাঙ্গানো যুক্তরাষ্ট্রের বিশাল সাইজের একফালি পতাকাটা পতপত করে উড়ছে। সেই সাথে উড়ছে প্রত্যয়ের কপাল ছুঁই ছুঁই লম্বা চুলগুলো। নতুন নতুন করে টাঙ্গানো প্রত্যেক পতাকাটাতে এক নজর পরখ করে তরাক গতিতে ভবনের দিকে চোখ সরিয়ে নিল প্রত্যয়। একতলা দুইতলা ছড়িয়ে নজরবন্দি হলো ৩ তলায় অবস্থিত কর্নারের অ্যাপার্টমেন্টটা। ভর সন্ধ্যা বেলাতেও সেথায় নিকষ কালো অন্ধকার বিরাজমান, কোনো রকমে এক ফোঁটা আলো জ্বলছে না। পুরো ভবনে এই একটা অ্যাপার্টমেন্টে এই হাল দেখে বিস্ময় বীর মতো হলো প্রত্যয়ের খুশি মুখখানা। অনুর রুমের টানা বারান্দায় চোখ বুলিয়ে অস্পষ্টতেও বিড়বিড় করল প্রত্যয়, ব্যাপারটা কি? অনু তো সবসময় ঘরে সন্ধ্যা বাতি জ্বালিয়ে দেয়, তাহলে আজ কোথায় গেল সব? প্রত্যয়ের অযাচিত ভাবনার ছেদ ঘটে কৃত্তিকের দ্রুত পায়চারির আওয়াজে। ও চোখ ঘুরিয়ে দেখতে পায় এই ঠান্ডা হাওয়ায় মাঝেও নিজের ওভারকোটটা ছুঁড়ে ফেলে দিয়ে কানে ফোন আর হাতে সিগারেট নিয়ে ক্রমাগত পায়চারি করছে কৃত্তিক। চেহারায় তার ভীষণ তীক্ষ্ণতা আর বিরক্তির ছাপ দেখে মনে হচ্ছে কোনো কিছুর অপারগতা জিদের তোপে নিজের চুল নিজেই টেনে ছিঁড়ে ফেলতে চাইছে ও। ক্রমশ একই নাম্বারে ডায়াল করতে করতে চোয়াল শক্ত হয়ে ওঠে কৃত্তিকের। এদিক থেকে ওদিক পায়চারি করতে করতেই বলে ওঠে, ওরু জান বাচ্চা, আমার প্লিজ ফোনটা তোল। এই বয়সে তোর জন্য এত পাগলামি করতে আর ভালো লাগে না আমার। অথচ প্রতিটি মিনিট, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্তে চিন্তা দিয়ে পাগল করে ছাড়ছিস আমাকে। এত কেন নির্দয় তুই? কৃত্তিকের বেপরোয়া আর উদ্ভ্রান্ত ভঙ্গিমা নজরে এলো। প্রত্যয় এগিয়ে এসে শুধালো, এনি প্রবলেম ভাই? কৃত্তিক সিগারেট শেষটার টান দিয়ে ধোঁয়া উড়াতে উড়াতে ৩ তলার দিকে এক ঝলক তাকিয়ে ভরাট গলায় বলল, অনুকে কল দাও তো প্রত্যয়, আমার বদমাস বউটা তো কল তুলছে না।
কৃতিকের কথা শুনে প্রত্যয়ের ভেতরটা ধক করে উঠল আচমকা। ও তৎক্ষণাৎ গলা খাদে নামিয়ে বলল, অনু তো সকাল থেকে কল তুলছে না ভাই। আমি ল্যান্ড করার পর থেকেই কল দিয়ে যাচ্ছি, ফোন অফ। প্রত্যয়ের কথায় কৃতিকের শক্ত চোয়াল ধারালো হয়ে উঠল কিছুটা। বাজ পাখির মতো তীক্ষ্ণ নজরটা পুনরায় চলে গেল তিনতলার টানা বারান্দায়। তিমিরের ঢাকা বারান্দার দিকে কয়েক সেকেন্ড তাকাতেই চট করে কৃতিকের সুকৌশল মস্তিষ্কটা খারাপ কোনো কিছুর পূর্বাভাস অনুভব করল। তৎক্ষণাৎ পেশিবহুল হাত দুটো মুষ্টিবদ্ধ করে উঠল। ওর ছুটির ফলার মতো ধারালো নজরটা প্রত্যয়ের দিকে ঘুরিয়ে দাঁতে দাঁত পিষে কৃতিক হুমুকের সুরে বলল, প্রত্যয় উপরে যাও। ভেতরে কে আছে না আছে, কে কি করছে, কে কি বলছে, কিচ্ছু দেখার দরকার নেই। সোজা গিয়ে অরুকে টানতে টানতে নিচে নিয়ে এসো। কৃতিকের কথা হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে প্রত্যয় ভবনের দিকে চলে গেলেও কৃতিকের মন বলছে ওরও উপরে নেই। ওরও যদি উপরেই থাকতো তবে তার ঠিকই টের পেত কৃতিকের হৃদয়। আর ওই জন্যই শেষ সন্দেহটুকু হাঁটাতে প্রত্যয়কে পাঠানো। প্রত্যয় চলে গেলে কৃতিক গাড়ির ডিকিতে হেলান দিয়ে চোখ দুটো খিচে বন্ধ করে নিল। প্রচুস্ত যন্ত্রণায় মাথা ফেটে যাচ্ছে ওর। তার সাথে যোগ হয়েছে হৃদয়ের লেলিহান। একটা মেয়ের জন্য আর কত, আগে তাও শারীরিক মানসিক দুটোই দূরত্ব ছিল, ভালোবাসাটা একতরফা ছিল। কৃতিক নিজেকে ব্যাপকভাবে সামলে নিয়েছে বহু বছর, কিন্তু এখন সবটা পাওয়া হয়ে গিয়েছে। ওর শরীরের প্রতিটা খাজে খাজে কৃতিকের তীব্র ভালোবাসার স্পর্শ জড়ানো, সেই সাথে হৃদয় উপচানো মায়া তো আছি। এখন কি করবে কৃতিক? পেয়ে হারানোর ব্যথাটা যে বড্ড যন্ত্রণাদায়ক, ওরও কি তা বোঝে না? খানিকক্ষণ চোখ দুটো বন্ধ রেখে ওরুকে খুব কাছ থেকে অনুভব করতে করতে অস্পষ্ট আওয়াজে ভেসে এলো কৃতিকের গলা থেকে, আই সয়ার ওরু, তোকে খুঁজে পেলে আমি যে তোর কি হাল করব সেটা আমি নিজেও জানি না। লাইট, ক্যামেরা, অ্যাকশন। ডিরেক্ট রিচার্ডের মুখ থেকে শব্দ কখানি বের হতেই লাইটের সামনে দাঁড়িয়ে একের পর সুদর্শন পোজ দিতে শুরু করলো সায়র। শেষ রাতে শ্যুট চলছে, সামনেই সামার ফেস্টিভ্যাল। বছরের শুরুর দিকে এই সময়ে এসে ফটোশ্যুটের কাজে বেশ ব্যস্ত সময় পার করে সায়র। রোগা পাতলা লম্বাটে গড়ন আর ব্রাউন স্কিন টোনের সায়রের নিখুঁত চেহারা আর আত্মবিশ্বাসী র্যাম্প ওয়াকের দরুন গুচ্ছি, লুইস ভুইটন, নাইক, কেলভিন ক্লাইনের মতো পৃথিবী সেরা নামি দামি প্রায় অনেকগুলো ব্র্যান্ডেরই সুপার মডেলের খেতাব রয়েছে সায়রের ঝুলিতে। এত সাকসেস আর প্রতিপত্তির বাইরে গিয়ে না পাওয়ার তালিকাটাও বৃহৎ ওর। আর এখন এই সময়ে এসে সবচেয়ে যেটা বেশি প্রয়োজন ওর জীবনে, সেটা হলো জীবনসঙ্গী, যাকে এখনও খুঁজে পাওয়া হয়নি সায়রের। কি জানি কবে পাবে, কার নামই বা লেখা আছে ওর ভাগ্য জুড়ে। ডিরেক্টর সাহেব মেকআপ বলতেই সায়র দ্রুত হেঁটে মেকআপের রুমে চলে গেল। ওর পেছন পেছন গেল আরও দুজন স্টাফ, যারা এই মুহূর্তে ওর মেকআপ ঠিকঠাক করবে। সায়র এগিয়ে গিয়ে চেয়ারের উপর গা ছেড়ে বসছে কি বসেনি তার আগে ঝিমঝিম আওয়াজে ভাইব্রেট হলো ওর মোবাইলটা। কে কল দিয়েছে দেখার জন্য ফোনটা চোখের সামনে ধরতেই তড়াক করে লাফিয়ে উঠল সায়র। ফোনের স্ক্রিনে কৃতিকের রাগারাগি চেহারাটা ভাসছে, তার উপর গুটিসুটি ইংরেজি অক্ষরে লেখা ব্রিটিশ হিটলার। কৃতিক কল দিয়েছে, তাও এই সময় ব্যাপারটা সন্দেহজনক। ফোনের দিকে তাকিয়ে মনে মনে সায়র বলে, এবার কি করব, কি উত্তর দিব? কলটা কি কেটে দেব? কিন্তু কল না ধরলে তো আরেক বিপদ। হিটলারের বাচ্চা সোজা শুটিং সেটে এসে কেলিয়ে যাবে, তখন আবার মান-ইজ্জতের ব্যাপার। কিছুক্ষণ একইভাবে ফোনের দিকে চেয়ে থাকে, চোরের মতো এপাশ ওপাশ তাকিয়ে কয়েক দফা শুষ্ক ঢোক গিলে ফোন রিসিভ করে ভয়ে ভয়ে কানে ধরল সায়র। ফোন তোলার সঙ্গে সঙ্গে এপাশ থেকে হ্যালো ট্যালো বলার কোনোরূপ ফুসরত না দিয়ে ওপাশ থেকে চেঁচিয়ে উঠল কৃতিক, সায়রের বাচ্চা, আমার ওরু কই? কৃতিকের কথায় ছোট করে একটা দীর্ঘশ্বাস ছাড়ল সায়র। মনে মনে বলল, জানতাম যতদূর সায়র ঘোষ। সায়র, উত্তর দে,
অর্ণবকে আমি বলে যাইনি অরুর দিকে খেয়াল রাখতে? কোথায় ওই হতচ্ছাড়া? অরুকে খুঁজে না পেলে কিন্তু এলিসাকে আমি নিজে দাঁড়িয়ে থেকে অন্তত বিয়ে দেব, কথাটা বলে দিস ওকে। কৃতিক রেগে আছে, রাগে কাঁপছে, কথার টানে তো স্পষ্ট বোঝা যাচ্ছে। তাই সায়র আর কোনোরূপ মশকরা কিংবা ভনিতা না করেই বলল, ওরও যে নেই সেটা আরও 2 দিন আগেই জেনেছি আমরা, তোর কথা মতো খোঁজ নিতে গিয়েই জেনেছি। পরে উপায়ন্তর না পেয়ে অর্ণব অরুর বোনের ফোন নাম্বার জোগাড় করে লোকেশন ট্র্যাক করার চেষ্টা করেছিল, কিন্তু কাজ হয়নি, ফোনটা বন্ধ। লাস্ট লোকেশন ওদের অ্যাপার্টমেন্টে। কৃতিক ক্রোধে ফেটে ফেটে পড়ে বলল, হাদারাম, তাহলে আগে কেন জানাসনি আমাকে? এতদিন পরে এখন আমি কোথায় খুঁজবো ওকে? সায়র ভয়ার্ত কণ্ঠে বলল, তুই রেগে যাবি, দুশ্চিন্তা করবি, তাই সাহসে কুলাই নাই রে। ওর কথায় কৃতিক দাঁত খিচে বলে ওঠে, তো এখন কি আমি ঠিক আছি? তোর কি মনে হয়? সায়র জবাব দিল না। অপর পাশের নীরবতা আঁচ করে কৃতিক নিজের অতিরিক্ত ক্রোধ দমিয়ে গলা কিছুটা খাদে নামিয়ে শুধালো, অর্ণব কোথায়? ফোন কেন তুলছে না ও? সায়র বলল, তোর ভয়ে ফোন টোন বন্ধ করে কোথায় যেন ঘাপটি মেরে আছে, মেবি এলিসার বাসায়। কৃতিক শেষ কথাটা বলার সঙ্গে সঙ্গে পিক পিক করেই কলকাটার আওয়াজ ভেসে এলো। সায়র একটা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলল, যাক, এই যাত্রায় বেঁচে গেলাম। অতঃপর পরক্ষণে কপাল জুড়ে সূক্ষ্ম চিন্তার ভাঁজ পড়ল ওর। আয়নার নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে বিড়বিড় করে আড়ালো সায়র, কোথায় যেতে পারে ওরু? একটা ক্রোধিত গর্জনে সঙ্গে সঙ্গে মোবাইল ফোনটা শরীরের সর্বশক্তি দিয়ে পাহাড়ের ঢালে ছুঁড়ে মারল কৃতিক। সন্ধ্যা রাতে যা ভেবেছিল তাই হয়েছে। শুধু অরু কেন, অরুর একটা চিহ্ন পর্যন্ত পড়ে নেই কৃতিকের জন্য। আর এই ব্যাপারটা জ্বালিয়ে পুড়ে শেষ করে দিচ্ছে কৃতিককে। হৃদয়ের অসহ্য যন্ত্রণা আর মস্তিষ্কের জ্বলতে থাকা আগ্নেয়গিরির দাবানল যেন একসাথে গ্রাস করে নিচ্ছে ওকে। প্রচুর মানসিক চাপে নিজের অজান্তেই বারবার হাতের পিঠ দিয়ে নাক ঘষে যাচ্ছে সেই সন্ধ্যা থেকে। মাথাটাকে সামান্য একটু ক্ষণিকের নিস্তার দিতে দিয়াশলাই দিয়ে আবারও সিগারেট ধরিয়ে নতুন উদ্যমে নিকোটিনের ধোঁয়া বাম্পিত করতে ব্যতিগ্রস্ত হলো কৃতিক। সন্ধ্যা থেকে কতবার যে স্মোক করেছে সে খেয়াল নেই ওর। সিগারেট পুড়ে সুন্দর ডার্ক ব্রাউন পুরুষালী ঠোঁটজোড়া এক রাতেই কেমন যেন তামাটে রং ধারণ করেছে। শেষ রাতের আকাশে মিটিমিটি করে জ্বলছে শুকতারা। তমচ্ছাচ্ছন্ন রাতে পুরো শহর ঘুমিয়ে আছে। ঘুম নেই শুধু কৃতিকের দু চোখে। ওর ঘোর লাগা নিদ্রাহীন চোখ দুটো জুড়ে তো শুধু অরুর বসবাস। মেয়েটা হারিয়ে গিয়েও ঘুমাতে দিচ্ছে না, কি আশ্চর্য। কৃতিক যখন বাইকে হেলান দিয়ে স্মোক করতে করতে হিবিজিবি ভাবছিল, তখনই হুড়মুড়িয়ে ছুটে আসে প্রত্যয়। পাহাড়ের চূড়ায় পৌঁছে কৃতিকের দেখা পাওয়ার সঙ্গে সঙ্গে বড় করে দম নিল ও। সেই সাথে হাত দুটো দিয়ে হাঁটুতে ভর করে হাঁপাতে লাগলো কিছুক্ষণ। নিস্তব্ধ রাতে শুনশান পরিবেশে হাঁপুড়ের মতো ওঠানামা করছে প্রত্যয়ের বক্ষদেশ। কোনো মতে নিজের ব্রেথকেজ করে অস্পষ্ট আওয়াজে প্রত্যয় শোধালো, আপনার ফোন কোথায় ভাই? কৃতিক নির্লিপ্ত কণ্ঠে জবাব দিল, ফেলে দিয়েছি। কোথায় ফেলেছেন? কৃতিক চোখ দিয়ে ইশারা করলো পাহাড়ের ঢালে। প্রত্যয় সেদিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, খোঁজ নিয়েছি ভাই, অরুরা সান ফ্রান্সিসকোর কোথাও নেই। কৃতিক বলল, শুধু সান ফ্রান্সিসকো না, পুরো ইউএসএ যে ওরা নেই সেটা আমিও জানি। থাকলে লোকেশন ট্র্যাক করা যেত। অন্য কোনো ইনফরমেশন থাকলে বলো। প্রত্যয় ঠোঁট কামড়ে বলল, ডক্টর অ্যাডওয়ার্ডের চেম্বারে গিয়েছিলাম। কৃতিক এবার সচকিত হয়ে শুধালো, কি বলেছেন উনি? উনি বলেছেন বেশ কিছুদিন ধরেই নাকি আজমেরি ম্যাম নিজের চিকিৎসাপত্রের সব কিছু গোছাচ্ছিলেন, এমনকি ওনার কাছ থেকে অনুমতি চেয়ে জানিয়েছিলেন কোনোভাবে এখন দেশে ফিরতে পারবেন কি না। প্রত্যয় বাকি কথা শেষ করার আগে কৃতিক বলল, এবার সব কিছু ক্লিয়ার প্রত্যয়। আজমেরি শেখ তার মেয়েদেরকে নিয়ে
বাংলাদেশে চলে গিয়েছে, কিন্তু ওনাকে এত তাড়াতাড়ি এই কাজে হেল্প করলো কে? কোম্পানি হেল্প নিয়ে তো আমার কানে ঠিকই পৌঁছাতো, তাহলে কার এত সাহস? প্রত্যয় এত বেশি ঘাটালো না, বরং উল্টো প্রশ্ন ছুড়ে বলল, কিন্তু ভাই, বিডিতে ফিরে কোথায় যেতে পারে? প্রত্যয় কথায় কৃত্তিক একটা তাচ্ছিলের হাসি দিয়ে বলল, আজমেরি শেখের দৌড় জেকে গ্রুপ আর কৃত্তিক কুঞ্জ পর্যন্তই সীমাবদ্ধ। পরক্ষণে ভ্রুকুঞ্চিত করে কিছু একটা ভেবে কৃত্তিক বলল, আচ্ছা, আজমেরি শেখের অ্যাসিস্ট্যান্ট কি কোনোভাবে এতে ইনভলভ? প্রত্যয় না সূচক মাথা নাড়িয়ে বলল, না ভাই, রাজ বাবা মায়ের একমাত্র ছেলে, তাছাড়া ওর পরিবার শান্তিপ্রিয়। সেদিনে আপনার সাথে ঝামেলা হবার পর রাজ ওর বাবা মায়ের নির্দেশে চাকরিটা পর্যন্ত ছেড়ে দিয়েছে, কারণ ওর পরিবার চায়নি দ্বিতীয়বার তাদের ছেলে আপনার সামনে পড়ুক। ভেরি গুড, তুমি যাও, রাত শেষ হয়ে যাচ্ছে, গিয়ে রেস্ট করো। প্রত্যয় হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে চলে যাওয়ার আগে আরেকবার ঘাড় ঘুরিয়ে শুধালো, ভাই আপনি? কৃতিক আরও একটা সিগারেট ধরাতে ধরাতে বলল, সময় হলে চলে যাব, ইউ শুড গো। প্রত্যয় আর কথা বাড়ায় না, চুপচাপ বড় বড় পা ফেলে জায়গা ত্যাগ করে। আহ, দিস ফাকিং অবসেশন। প্রত্যয় চলে যেতে গম্ভীর আওয়াজে কথাটা বলে বাইকের লুকিং গ্লাসের মাঝ বরাবর সজোরে পাঁচ বসিয়ে দিল কৃত্তিক। সঙ্গে সঙ্গে ভেঙে চৌচির হয়ে ঝরঝর করে মাটিতে আছড়ে পড়ল কয়েক টুকরো ভগ্ন কাঁচ। সেই সাথে ধারালো কাছে আঘাতপ্রাপ্ত হয়ে রক্ত বেরিয়ে এলো কৃত্তিকের হাতের বেশ কয়েকটা আঙ্গুল থেকে। নিজের রক্তাক্ত হাতের দিকে এক পলকও না তাকিয়ে উল্টে একের পর এক ধোঁয়ার কুণ্ডলি ছাড়তে ছাড়তে পুনরায় গর্জে উঠে হিংস্র গলায় কৃত্তিক বলল, প্রতারক, মিথ্যেবাদী, ছলনাময়ী, নিজের সব কিছু আমার মাঝে বিলিয়ে দিয়ে হাজারটা মিথ্যে প্রতিশ্রুতি শুনিয়ে আমাকে নিজের জন্য উন্মাদ বানিয়ে ছেড়ে এইভাবে মায়ের হাত ধরে পালিয়ে যেতে একবারও কলিজা কাঁপলো না তোর? আমি তোর আদতে কি হাল করব সেটা একবারও মাথায় আসেনি, তাই না? ঠিক আছে, জানকৃতিকের আসল চেহারাটা এবার তুই দেখবি। কি ভেবেছিলি পিচ্চি বলে ছেড়ে দেব? মোটেই না। জানকৃতিক এতটাও সাধু পুরুষ নয়। ভালোবাসার দহনে একটু একটু করে পুড়িয়ে মারবো তোকে আমি, ঠিক যেভাবে তুই আমাকে মেরেছিস। তোকে যেদিন পুরোপুরি ভাঙতে পারবো সেদিন আবারও এই বুকে ঠাঁই পাবি তুই, তার আগে আর নয়। পাহাড়ের ঢাল বেয়ে কিছুটা নিচে গিয়ে কৃতিকের থেকে দূরত্ব বাড়িয়ে সেখানেই ধপ করে বসে পড়ে প্রত্যয়। দুর্বল হাতে চিকন ফ্রেমের চশমাটা খুলে অদূরে সান ফ্রান্সিসকো মূল শহরের দিকে নিষ্প্রভ চোখে তাকিয়ে মনে মনে প্রত্যয় বলে, ভাইকে কি করে বুঝাই আমার চোখেও যে আজ আর ঘুম হবে না। এভাবে সারা জীবন পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে কোথায় হারিয়ে গেলে তুমি অনু? এই 1000 কিলোমিটারের দূরত্ব ছাপিয়ে আমি কি আদৌ তোমাকে খুঁজতে পারবো? আর কি দেখা হবে আমাদের? অযাচিত প্রশ্নের উত্তর মিলল না আর। উল্টে প্রেয়সীকে হারানোর নিদারুণ বিজ্ঞপ্তিতে ছেয়ে তার হৃদয়ের শহর। সহসা হাত দিয়ে নিজের বুকের বাম পাশটা চেপে ধরে প্রত্যয় চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ে অশ্রুসিক্ত দুফোঁটা নোনা জল। তৎক্ষণাৎ শার্টের হাতাটা উল্টো পিঠ দিয়ে সেই জলটুকু আড়াল করে পকেট থেকে ফোন হাতড়ে কাউকে কল লাগালো। ওপাশ থেকে কে কী বলল সেটা না বোঝা গেলেও এপাশ থেকে প্রত্যয় বলল, অনন্যা শেখের বিডি নাম্বারটা চাই আমার, অ্যাজ সুন অ্যাজ পসিবল। অবশেষে কৃতিক যখন বাড়িতে ফিরল তখন সবে সবে ভোর হয়েছে মাত্র। চারিদিকে সূর্যের সোনালি ছটা নিদারুণ আলো ছড়াচ্ছে। ডুপ্লেক্স বাড়িটা কাঠের শোপিচের মতো মাথা উঁচু করে স্বস্থানে দাঁড়িয়ে আছে। এই একটা মায়া যা কৃতিককে আজ অবধি ছেড়ে যায়নি। ফ্রেঞ্চ গেট ছাড়িয়ে টলতে টলতে ভারী পথযুগল বাড়ির দিকে এগিয়ে যাচ্ছে কৃতিক। ওর চোখ দুটো আগের চেয়েও অনুভূতি শূন্য। প্রতিটি কদমে অজানা আক্রমণ হানা দিচ্ছে হৃদয়। সেখান থেকে কেউ একজন অসহায় গলায় চিৎকার করে বলছে, ভিতরে যাস না, কষ্ট হবে, ওখানে যে ওরও নেই, সব ফাঁকা। তৎক্ষণাৎ জিদি উগ্র মনটা গম্ভীর ধারালো গলায় বলে উঠল, না থাকলে নেই। ওই মিথ্যে বাদীটা কবেই বা ছিল আমার। কয়েকদিনের জন্য ফিরে এসে কেবল হৃদয়টাকে এক সমুদ্র জলোচ্ছ্বাস তুলে দিয়ে আবার জায়গার মতো ফিরে গিয়েছে। ছলনাময় একটা, নিজের সব কিছু দিয়ে আমাকে পাগল বানাতে চেয়েছিল, কিন্তু পারিনি। শেষ কথাতে দম আটকে এলো কৃত্তিকের। চোখ দুটো বন্ধ হয়ে এলো তৎক্ষণাৎ।
আবারও সেই এলোমেলো অনুভূতি, ওর গায়ের মিষ্টি গন্ধ, ওর নরম তুলতুলে ঠোঁট, ওর স্পর্শ, সবকিছু এখনো জীবন্ত দু চোখের পাতায়। সেসব কথা মাথায় এলে উন্মাদ হয়ে যায় কৃতিক। তবে যদি মস্তিষ্কটা খুব বেশিক্ষণ ভাবতে দিল না অরুকে। সবকিছু মাথা থেকে ঠেলে সরিয়ে অকস্মাৎ চোখ দুটো খুলে ফেলল ও। পরবর্তীতে আবারও ভারী পা ফেলে এগিয়ে গেল মেইন ডোরের কাছে। দরজা খুলতে খুলতে হাতের পিঠ দিয়ে সে কখন থেকে এক নাগাড়ে নাকের ডগা ঘষছে কৃত্তিক। ব্যাপারটা বিরক্তিকর আর আশঙ্কাজনক, কিন্তু কৃতিকের কাছে প্যানিক অ্যাটাক নতুন কিছু নয়। তাই ও এসব কোনোরূপ পাত্তা না দিয়ে চুপচাপ ভেতরে ঢুকে গেল। ভেতরে প্রবেশ করে হলরুমে পা রাখার সঙ্গে সঙ্গে চোখে দৃশ্যগত হলো বিড়ালছানা ডোরা। আবারও সেই অরুর স্মৃতি। বিরক্তিতে এবার চিরবিড়িয়ে উঠল কৃত্তিক। গর্জে উঠে তেতো গলায় ডোরাকে ধমকে সুরে বলল, তুই এখন এখানে কি করছিস? যা ভাগ। অবুঝ প্রাণী ডোরা কি বুঝলো কে জানে, হুট করেই মিয়াও মিয়াও আওয়াজ করা থামিয়ে দিয়ে চুপচাপ লেজ গুটিয়ে অন্যদিকে হাঁটা দিল সে। ডোরাও চলে যাচ্ছে, ব্যাপারটা বোধগম্য হতেই হাঁটু ভেঙে ধপ করে মেঝেতে বসে পড়ল কৃত্তিক। অতঃপর কাতর কণ্ঠে বলে উঠল, যাস না ডোরা। ডোরা গেল না, সেখানে লেজ গুটিয়ে বসে পড়ল তখনই। কৃত্তিক সেদিকে এক নজর পরখ করে মৃদু হেসে আবারও নাকের ডগায় আঙ্গুল ছোঁয়াতেই বুঝতে পারল ওর নোজ ব্লিডিং হচ্ছে। কৃত্তিক ঝাপসা চোখে আঙ্গুলের দিকে তাকিয়ে বিড়বিড়িয়ে বলল, এগেইন দিস ফাকিং প্যানিক অ্যাটাক। উফ, বিরক্তিকর। কোনো মতে হাতার উল্টো পিঠ দিয়ে ভালো মতো রক্তটুকু মুছে কৃত্তিক কাপা হাতে পাহাড়ের ঢাল থেকে কুড়িয়ে আনা আধভাঙ্গা ফোনটা নিয়ে আর্জেন্ট লিখে মেসেজ করলো ফ্রেন্ডস গ্রুপে। তারপর একটু নিচের দিকে স্ক্রল করে আবারও সেই ব্ল্যাক হার্ট ইমোজি দিয়ে সেভ করা নাম্বারের মেসেজ অপশনে গিয়ে কাপা হাতে টাইপ করলো কৃত্তিক, আবারও আমাকে একা করে দিয়ে কোথায় চলে গেলি হার্টবিট? তোকে ছাড়া আমি ঠিক নেই, মোটেও ঠিক নেই। তুই ঠিক আছিস তো জান? পুরোপুরি চোখ বুজে যাওয়ার আগে এতটুকুই টাইপ করেছে কৃত্তিক। ও জানতো এই মেসেজ কিংবা এই নাম্বার কোনোটাই ওর কাছে পৌঁছাবে না, আর তবুও ছন্নছাড়া বেপরোয়া মনটাকে কে বোঝাবে এই কথা? কেই বা দেবে ওরুর খবর? আচ্ছা, ওরও আদৌ ঠিক আছে তো? মাঝরাতে বিশাল কক্ষের লাগোয়া কাঠের দরজায় তীব্র করাঘাতের ঝনাত ঝনাত শব্দে যেন পুরো অন্দরমহল কেঁপে উঠেছে কৃত্তিক কুঞ্জনের। সেই সাথে কাচের চুড়ি ভাঙার টুংটাং আওয়াজ। অমর শক্তপোক্ত দরজা ভেদ করে ভেতরের আওয়াজ তো বাইরে আসার কথা নয়, তবুও ভেতর থেকে অরুর গগন কাঁপানোর হৃদয় বিদারক এক একটা চিৎকার কম্পিত হয়ে উঠছে অনুর শরীর। ওড়না দিয়ে দু হাতে মুখ চেপে ধরে অরুর কক্ষের বাইরেই দাঁড়িয়ে আছে অনু। ওদিকে দরজার বাইরে কারো উপস্থিতি টের পেতেই বাড়াবাড়ি রকমের উত্তেজিত হয়ে উঠেছে অরু। নিজের সর্বশক্তি দিয়ে দরজা ধাক্কাতে ধাক্কাতে ভেঙে ফেলছে হাতের সবগুলো চুড়ি। অরুকে এভাবে বুক ফাটিয়ে কাঁদতে দেখে অনু কাপা গলায় বলে ওঠে, অরু বোন আমার, একটু শান্ত হ। আমি মামির কাছ থেকে চাবি ছিনিয়ে এনে তোর রুমে দরজা খুলে দিচ্ছি, তবুও এভাবে কাঁদিস না দয়া করে। অনুর কথায় তীব্র কান্নায় ভেঙে পড়ে অরু বলল, জান কৃতিকে ছাড়া আমি মরে যাব আপু, তুই দয়া করে আমাকে তার কাছে যেতে দে। আর কোনোদিন তোদের এই অপয়া মুখ দেখাবো না, তবুও তো তাকে ছাড়া বাঁচবো না রে। অনু ভেবে পায় না জায়ান কৃতিকের মতো একটা উগ্র মেজাজি মায়াহীন পাষণ্ড পুরুষের জন্য কিনা তার এইটুকু বোন এভাবে পাগল করে হয়ে গেল। কিন্তু কেন? কি এমন আছে জায়ান কৃতিকের মাঝে? কোন জাদু বলেই বা বশ করেছে সে অরুকে? কই, অনুর চোখে তো কোনোদিনও তেমন কিছু পড়েনি। কৃতিক অরুকে জোর করে বিয়ে করেছে, ব্যাপারটা ভাবতে গেলেও মাঝে মাঝে সন্দেহ হয় অনুর। মনে মনে বলে, কি করে সম্ভব এটা? কৃতিক ভাইয়াকে তো কখনো ওর দিকে ভালো করে তাকাতেও দেখলাম না, অথচ ওরও কিনা তার জন্য এইভাবে পাগলামি করছে। আচ্ছা, কৃতিক ভাইয়াকে আসলে এতটা ভালোবাসে ডিজার্ভ করে? উনি তো সুযোগ পেলেই ওরকে মারধর করে, তাহলে ওরও কেন এমন করছে? একটু আধটু ভালোবাসলে কি কোনো দিন এতটা পাগলামি করা যায়? মোটেই না। তার মানে কি কৃতিক ভাইয়াও ভালোবাসাটা ইন্ডিভিজুয়াল? আমরাই শুধু দেখতে পাই না, যার জন্য রয়েছে সে ঠিকই গভীরতা টের পেয়েছে এই ভালোবাসার।
অনুর ভাবনার ছেদ ঘটে অরুর ফোপানোর আওয়াজে। ক্লান্ত পরিশ্রান্ত কণ্ঠে অরুর পুনরায় বলে, আপা দে না যেতে, মরে যাব তো। তুই তো ভালোবাসিস, তাহলে আমি কি দোষ করেছি? অরুর আকুতি মিনতি শুনে কান্না দমিয়ে রাখতে পারল না অনু। অজান্তেই চোখের পাতা ভারী হয়ে গড়িয়ে পড়ল অশ্রুজল। অতঃপর কোনো মতে নিজেকে সংবরণ করে অনু বলল, কি করে যাবি কৃতিক ভাইয়ার কাছে? ভুলে গিয়েছিস আমরা যে বাংলাদেশে চলে এসেছি? আর তোর জায়ান্ট কৃতিক এখনো সেই ক্যালিফোর্নিয়াতে। অনুর কথায় এক প্রকার ঝাঁঝিয়ে উঠল অরু। অসম্ভব, তেতো গলায় বলল, তাহলে কেন নিয়ে এলি আমাকে? তোদের কি মনে হয় ওনাকে ছাড়া আমি ভালো থাকবো? মোটেই না। জায়ান্ট কৃতিককে ছাড়া পাগল হয়ে যাব আমি। শুনেছিস তুই? তোর মামি আর মাকেও কথাটা বলে দে। আমার স্বামী একবার ফিরে এলে প্রত্যেককে কৃতিক কুঞ্জন থেকে হাঁটিয়ে ছাড়বে, তবুও আমাকে ছাড়বে না। অনুর কষ্ট হচ্ছে খুব। ছোট বোনটার এমন দুরূহ অবস্থা আর সহ্য করা যাচ্ছে না। তাছাড়া মা তো এখন আগের চেয়ে ভালোই সুস্থ। দু একটা কথা বলবে, খুব বেশি বাড়াবাড়ি হবে না। সেই ভেবে অনু চোখ মুছতে মুছতে পা বাড়ালো মায়ের কক্ষের দিকে। মনে মনে ঠিক করলো আজ মায়ের পায়ে পড়ে অনুরোধ করে হলেও সব কিছু ঠিক করতে হবে। মামি আর রেজা ভাইয়ের বুদ্ধিতে মা এবার সত্যি সত্যি অতিরিক্ত করছে। ওরুকে আটকে রাখার মতো তো এমন কিছু হয়নি। ও তো আর উড়ে উড়ে আমেরিকা চলে যেতে পারবে না। তাহলে কেন এই নির্দয় আচরণ? ভেবে পায় না অনু। তাছাড়া অরু তো ঠিকই বলেছে, জায়ান কৃতিক অরুর খোঁজে বাংলাদেশ এলো বলে তখন মামি আর মামির নেতা ছেলে রেজার যে তুলোধুনোর মতোই নাজেহাল অবস্থা হবে সেটা অনু ভালো আঁচ করতে পারছে এখন থেকেই। অনু যে ছোট্ট বোনটার উদ্ভ্রান্ত ভগ্ন হৃদয়ের কান্না আর কষ্ট দেখে অবশেষে কিছুটা হলেও হৃদয় টল্লর অনুর। মনের মণিকোঠায় কোথায় যেন চিনচিনে নাড়া দিয়ে উঠল ওর। যেখানে মানুষ দুইটা একজনের আরেকজনের ছাড়া মরে যাচ্ছে, সেখানে এত সমাজ বিবেচন করে কি লাভ? বুঝে আসে না অনুর। তাছাড়া ধর্মে যে সম্পর্কের পুরোপুরি বৈধতা আছে, সেখানে সামান্য সমাজ আর সমাজের কৌতুকটির দোহাই দেওয়াটা নিছকই ছেলে মানুষই নয় কি? জায়ান্কৃতিক কবেই বা মেনেছে এই সমাজের নিয়ম কানুন? তার মধ্যে মানুষকে সমাজের সেকলে বদ্ধ করা কেবলই কল্পনা মাত্র। অথচ এসবের মাঝে পড়ে শুধু শুধু পাহাড় সমান কষ্টে পিষ্ট হয়ে যাচ্ছে ওইটুকুনি মেয়েটা। এতদিন যেমন তেমন ছিল, দেশে ফেরার পরে এখন আবার শুরু হয়েছে মামি আর রেজা ভাইয়ের উপদ্রব। সব মিলিয়ে নিজের ছোট্ট বোনের এমন হৃদয় নিংড়ানো কান্নার জোয়ার চোখের সামনে আর দেখতে পারল না অনু। করিডোরের শেষ প্রান্তে দাঁড়িয়ে কিছু ক্ষিপ্র সিদ্ধান্ত সমেত নিজের সকল সংশয় ভুলে ছুটে যেতে লাগলো মায়ের কক্ষের দিকে। চৈত্র মাসের ভ্যাপসা গরম মাথার উপর অনবরত ঘুরতে থাকা বৈদ্যুতিক পাখাটার জীবন ফুরিয়ে এসেছে বোধহয়। তবুও কর্মক্ষেত্রে অটল সে। পুরাতন আমলের পাখা মজবুত তো হবেই। রাতের বেলাতেও এইটুকুনি ঠান্ডা হাওয়া নেই। তাই রুমের মাঝে এয়ার কুলার মেশিন চালিয়ে ইজি চেয়ারে বসে বেশ মনোযোগ দিয়ে বই পড়ছেন আজমেরি শেখ। সেই প্রথম জীবন থেকেই সাহিত্য আর তার ভীষণ আগ্রহ। জামশেদ জায়ানের সাথে বিয়ে হওয়ার পরে তিনি মহলের এক কোণে একটা ছোটোখাটো লাইব্রেরি উপহার দিয়েছিলেন আজমেরি শেখকে। ভালোবাসা প্রকাশের ফলস্বরূপ লাইব্রেরির নাম দিয়েছিল মেরির রংমহল। কিছু বছর আগেও ব্যবসায়ের কাজে স্বামীকে সাহায্য করার পরে সেই ফুসরতটুকু মিলত। সেই সময়টা লাইব্রেরিতেই কাটানো আজমেরি শেখ খুব মন দিয়ে নাড়াচাড়া করতেন পছন্দের বইগুলো। এক একে পাতা উল্টে বুক ফুলিয়ে নিতেন নতুন বইয়ের সুঘ্রাণ। মাঝখানে অবশ্য অসুস্থতায় কেটে গিয়েছে বেশ কিছু বছর। এখন আর আগের মতো চোখের তীক্ষ্ণ পাওয়ারটা অবশিষ্ট নেই। তাই চোখের উপর মোটা ফ্রেমের চশমাটা লাগিয়েই বহু বছরের অভ্যাসে কিছুটা শান দিতে বসেছেন তিনি আজ। আজমেরি শেখ যখন বইয়ের পাতায় বুঁদ হয়ে আছেন, তখনই হুড়মুড়িয়ে কক্ষে প্রবেশ করে অনু। অনুর এমন আকস্মাৎ আগমনে ভ্রুকুটি করে আজমেরি শেখ বললেন, এটা কি ধরনের আচরণ অনু? কারো রুমে ঢুকতে হলে আগে নক করতে হয়, এখনো শিখাতে পারিনি কেন? মায়ের কথায় কোনোরূপ তোয়াক্কা না করে অনু হাতের মাঝে হাত দিয়ে কচলাতে কচলাতে বলল, মামি কেন ওর রুমের দরজা তালা লাগিয়েছে মা? তুমি কিছু বলনি? আজমেরি শেখ কিছুটা আশ্চর্য হয়ে বললেন, তালা লাগিয়েছে মানে?
মায়ের কথার পাছে অনু কিছু বলবে তার আগেই রুমের মাঝে আগমন ঘটে অনুর মামি জাহানারার। অনুরা আমেরিকা থেকে ফেরার পরেই পুরো পরিবার শুদ্ধ এসে কৃত্তিককুঞ্জে হাজির হয়েছে তারা। উদ্দেশ্য আজমেরি শিখের দেখভাল করা। অনুর মামা ভূমি অফিসের ছোটখাটো কর্মকর্তা। তিনি মেয়েলি ঝুটঝামেলার খুব কমই থাকেন, তবে কৃত্তিককুঞ্জনের মতো আলিশান বাড়িতে এক এক মাস কেন 1 বছর বেড়াতেও তার কোনো অসুবিধা নেই। তার উপর এখন তার বোনও সুস্থ সবল হয়ে ফিরেছে। আগতে দিগ্গি মেয়ে দুটোর সাথে জাহানার সারাদিন কথা কাটাকাটি লেগেই থাকতো। এখন আর সেই সুযোগ নেই, কারণ মামির সাথে বেয়াদবি করলে কিভাবে মেয়েদের সুশিক্ষা দিতে হয় সেটা তার বোন ভালো করেই জানে। ওর জন্য তো বউকে এক কথায় এখানে বেড়াতে চলে আসা। জাহানারা অবশ্য অন্য উদ্দেশ্যে রয়েছে, সেটা ফলিয়ে তবেই এ বাড়ি থেকে বিদায় হবে সে, তার আগে নয়। অনুর কথায় আশ্চর্য হয়ে আজমেরি সে কিছু জিজ্ঞেস করতে যাবে তার আগে জাহানারা এগিয়ে এসে বলেন, কি করব বলো আজমেরি, তোমার ছোট মেয়েটা অসহ্য রকম চেঁচামেচি করে বাড়ি মাথায় তুলে ফেলেছিল। তার উপর অন্দরমহলের সব দামি দামি জিনিসগুলো ভেঙে টুকরো টুকরো করে ছেড়েছে। বিশ্বাস না হলে নিচে গিয়ে দেখো একবার। মামের কথায় তেতে উঠল অনু, বলল, ভাঙলে ওর স্বামীর টাকার কেনা জিনিস ভেঙেছে, তাতে তোমার কি মামি? অনুর মুখে কৃতিকের গুণগান শুনে গর্জে উঠলেন আজমেরি শেখ। মেয়েকে ধমক দিয়ে বললেন, চুপ করো, কে কার স্বামী? কোথাকার কোন থাইল্যান্ড বসে বিয়ে পড়েছে, রেজিস্ট্রি করেছে, এসব আমি মানি না। কেন মানো না মা? অস্বীকার করতে পারবে ওরও যে কৃতিক ভাইয়ার বিবাহিত স্ত্রী? তাছাড়া ওরও 4 দিন যাবৎ কৃতিক ভাইয়ার সাথে ছিল, একসাথে একই ছাদের নিচে। আর সবচেয়ে বড় কথা, ওরা একজন আরেকজনকে ভালোবাসে। তাহলে মেনে নিতে সমস্যা কোথায়? অনুর কথার পাছে আজমেরি সে কিছু বলার আগেই জাহানারা মুখ দিয়ে বিরক্তির ছ্যাঁছে উচ্চারণ করে বলে ওঠে, কতটা লজ্জা শরমের মাথা খেলে মানুষ এই কাজ করতে পারে বাপু? শেষ পর্যন্ত কিনা নিজের মেয়ের সৎ ছেলের গলায় ঝুলে পড়লো। ছ্যা, আমরা তো মনে হয় ওই ছেলের ফুর্তি করার জন্যই এত নাটক করছে। ফুর্তি করা শেষ, এখন আর এদিকে ফিরেও তাকাবে না। মামের কথা শক্ত হয়ে এলো অনুর চোয়াল। এরা ভাবেটা কি নিজেকে? যা খুশি তাই বলে যাচ্ছে। ওদিকে আজমেরি শেখেরও কানে লেগেছে কথাগুলো। নিজের সন্তানকে নিয়ে কেউ এসব বললে কানে লাগারই কথা। আজ নিজের ভাইয়ের বউ বলছে, দুদিন পর মহল্লার লোকেরাও বলবে। তারপর ধীরে ধীরে পার্টি অফিসের সবাই পিঠ পিছিয়ে খিল্লি ওড়াবে। তার মেয়েকে নিয়ে বাজে কুরুচিত মন্তব্য করবে। খুব গভীর আর অন্তরঙ্গ ব্যাপারগুলো নিয়ে হাসাহাসি করবে। এখনই সেসব কথা ভাবতে গেলে মেজাজ সপ্তম আসমানে চড়ে যায় আজমেরি শেখের। তিনি খ্যাপাটে অনুকে তৎক্ষণাৎ ধমকের সুরে থামিয়ে দিয়ে বলল, ওরু, যদি একটা রাস্তার ছেলেকেও ভালোবাসতো তবুও তার অন্যান্য যোগ্যতা বিচার করে মেনে নিতাম আমি, কিন্তু জায়ান কৃতিকে মানা যায় না। তাই এসব বিষয় নিয়ে আর একটা কথাও বাড়াবে না অনু, চুপচাপ থাকবে। সবার সব কিছু জানাজানি হয়ে যাওয়ার আগে ওর জন্য উপযুক্ত একটা ব্যবস্থা করব আমি। অনু বিচলিত হয়ে তেতো গলায় বলল, জায়ান কৃতিক দোষটা কোথায় মা? তখন থেকে অনু ক্রমাগত মুখে মুখে তর্ক করছে, তাও এরকম একটা জিনিস বিষয় নিয়ে ব্যাপারটা মোটেও ভালো লাগছে না আজমেরি শেখের। তাই তিনি এবার মেয়েকে চোখ রাঙিয়ে বললেন, আমি বলেছি মেনে নেওয়া যায় না, তার তার মানে যায় না। আর কোনো প্রশ্ন করবে না, এক্ষুনি নিজের রুমে যাও। অনু থমথমে গলায় বলল, যা ইচ্ছে করো মা, তবে নিজের জিদ আর অহমিকাকে এতটাও বড় করে দেখতে যেও না, যার ফুলস্বরূপ তোমার মেয়ের না আবার বড় কোনো ক্ষতি হয়ে যায়। কথাটুকু বলে মামির কোমরের গোছা থেকে টান মেরে অনুর রুমের চাবিটা নিয়ে হনহনিয়ে বেরিয়ে যায় অনু।